নমস্কার। আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই যে তিলোত্তমা খুন এবং ধর্ষণ মামলায় বিচারক সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছেন। রায় এখনো আপলোডেড হয়নি, ফলে রায় নিয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই মুহূর্তে সম্ভব নয়। হাতে এলে আমরা নিশ্চয়ই সেটা করব। কিন্তু এই মুহূর্তে যেটা আবারও সবাই জানেন, তার দুটো পয়েন্ট আছে। এক হলো, বিচারক মৃত্যুদণ্ড দেননি, বলেছেন ঘটনাটা বিরলের মধ্যে বিরলতম নয়। তো এটা নিয়ে আলোচনার দরকার আছে, কারণ চারদিকে হইচই হইচই হয়তো যথেষ্ট কারণও আছে। কিন্তু আমি একটা অন্য আলাদা জিনিসে আলোকপাত করব। আপনাদের হয়তো মনে নেই, কিন্তু আমি যেহেতু প্রথম থেকে শেষ অবধি ঘটনাটা অনুসরণ করছি, আমার পরিষ্কার মনে আছে এই ঘটনা নিয়ে প্রথম যখন শুনানি হয় হাইকোর্টে, আমি চমকে গিয়েছিলাম। লাইভ স্ট্রিমিং হয়েছিল সেই শুনানি। বিচারক সেই শুনানির একদম গোড়ার দিকে বলেছিলেন, আমরাও কিন্তু খবরের কাগজ পড়ি বা মিডিয়া দেখি, হুবহু উদ্ধৃতি নয়, এরকম কাছাকাছি কিছু একটা বলেছিলেন। তাই এতে চমকালাম কেন? কারণ বিচারের প্রাথমিক ব্যাপারটাই হলো যে সেটা মিডিয়ার পঞ্চায়েত না। মিডিয়ায় নানা রকম খবর বেরোয়, তার কিছু তথ্য প্রমাণ থাকে, কিছু তথ্য প্রমাণ থাকে না, কিন্তু আদালতের সেটা বিচার্য নয়। বিদেশে যেখানে যেখানে জুরি ব্যবস্থা থাকে, আপনারা জানেন যে বিদেশে অনেক জায়গাতেই বিচারক কিন্তু দোষী সাব্যস্ত করেন না। সাধারণ মানুষের মধ্যে থেকে বেছে নিয়ে আসা হয় কিছু মানুষকে, যাদের বলা হয় জুরি। তারা শুনানি শুনে স্থির করেন যে লোকটি দোষী অথবা নির্দোষ। তো সেখানে সেই জুরিদের খুব স্পষ্টভাবে বলা থাকে যে আপনারা কিন্তু মিডিয়ায় প্রভাবিত হবেন না। বহু ক্ষেত্রে মিডিয়ায় কোনো আলোচনা হয় না, ফলে এত সাবধানতা নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু কোনো কোনো কেস তো খুব হাই প্রোফাইল হয়, খবরের কাগজে বেরোয়, মিডিয়াতে হইচই শুরু হয়, টিভিতে চিৎকার চেঁচামেচি শেষ থাকে না। সেখানে তাদের উপর স্পষ্ট নির্দেশ থাকে, আপনারা মিডিয়া দেখবেন না, আপনারা খবর পড়বেন না, খবর শুনবেন না, শুধুমাত্র এজলাসে যা হচ্ছে তার উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবেন। এবং কোনো কোনো ক্ষেত্রে যেখানে খুবই হাই প্রোফাইল ব্যাপার, সেখানে এমনকি জুরিদের একটা আলাদা হোটেল বা ওই জাতীয় কোনো জায়গায় রাখা হয়, যেখানে ইন্টারনেট, টিভি, খবরের কাগজ ইত্যাদিতে অ্যাক্সেস তাদের থাকে না। এটার কারণ কি? কারণ বিচার ব্যবস্থার প্রাথমিক ব্যাপারটাই হলো সেটা মিডিয়ার খাপ পঞ্চায়েত না, মিডিয়ার পঞ্চায়েত না। মিডিয়ার অনেক কিছু লেখার স্বাধীনতা আছে, কিন্তু বিচার হচ্ছে অন্ধ। তার সামনে শুধু যেটুকু পেশ করা হবে তার উপর দাঁড়িয়েই তাকে সিদ্ধান্ত নিতে হবে। তা আমি চমকে গিয়েছিলাম কেন হাইকোর্টের এই কথায়? তার কারণ হচ্ছে যে এই বিচারের প্রাথমিক ব্যাপারটা সেখানে শুধু লঙ্ঘিত হচ্ছে তাই নয়। এবার চুপি চুপি অনেকেই দেখতে পারেন, টিভি টিভি দেখবেন না বাড়িতে বসে, তো এ তো আর বলা যায় না। কিন্তু ওই লঙ্ঘিত হচ্ছে শুধু নয়, এবং সেটা জোর গলায় বলা হচ্ছে এজলাসে। এটা চমকে যাওয়ার বিষয়। তো তারপর দেখলাম সেখানে অ্যাপিয়ার করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কি বললেন সেটাও হুবহু আমার মনে নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু যেটা বলেছিলেন তার মোদ্দা কথা হলো, তিনি জানেন ঘটনাটা ভয়ঙ্কর, তার কারণ তার পরিচিত একজন ডাক্তার তাকে বলেছেন। তো কি সেই ডাক্তার, তার মতামত তিনি, তার পরিচয় তিনি প্রকাশ করবেন না। তো তার উপর দাঁড়িয়ে বিচারক আর কোনো প্রশ্ন করলেন না। কেন করলেন না জানি না। সেদিন বা পরের দিন ব্যাপারটা চলে গেল সিবিআই এর হাতে। এবং তারপর কি হলো সেটাও আপনারা জানেন, যে সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়ে ব্যাপারটা তদন্তের তদারকি নিজের হাতে নিয়ে নিলেন। তো এই যে পুরোটা হলো, এটা কিন্তু কোনো আইনি প্রক্রিয়ায় হলো না। আলাদা করে মিডিয়ায় যে হট্টগোল হচ্ছে তারই ভূমিকা এখানে প্রবল। এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে, এবং খুব সম্ভবত ব্যাপারটা সত্যি। এবার আইনি প্রক্রিয়া হলো না যখন বললাম কথাটা, এর মধ্যে বেআইনি কিছু নেই, কিন্তু আমি বলছি যে বিচারকরা যে ধারণা, যে ইমপ্রেশন নিজেদের মধ্যে তৈরি করে রেখেছিলেন হাইকোর্টের বিচারকের নিজের কথাতেই, সেটা হলো মিডিয়া থেকে এসেছে। তা এইটা কিন্তু বিচার প্রক্রিয়ার একরকম ভাবে উল্টো দিকে যায়। কারণ মিডিয়া উন্মাদনার উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া আদালতের কাজ নয়। তো এটা নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, হয়ে হচ্ছে, কারণ একাধিক বিচারক এর আগে বলেছেন আমরা তো সমাজে বাস করি, সমাজে যা হয় জানবো না কেন ইত্যাদি। তো সেটা তর্কের বিষয়। কিন্তু কথা হচ্ছে যে এই নিয়ে কোনো সন্দেহ নেই যে বিচার প্রক্রিয়ার মধ্যে মিডিয়ার কোনো ছাপ থাকার কোনো কারণ নেই। এজলাসে যেটুকু পেশ করা হয় সেটার উপর দাঁড়িয়েই বিচার হতে হবে। তো এইটা সন্দেহ করার যথেষ্ট কারণ ছিল হাইকোর্ট এবং উচ্চতর আদালতের কাজকর্ম থেকে, যে এইটা বোধহয় ঠিকঠাক ভাবে মেনটেন করা হচ্ছে না, এটা পালন করে চলা হচ্ছে না। তো এই নিম্ন আদালতের বিচার থেকে একটা জিনিস দেখা গেল, যে তিনি কিন্তু এই মিডিয়ার হাওয়ার পিছনে দৌড়ননি। মিডিয়ায় যে পরিমাণ হইচই হয়েছে, যে পরিমাণ লোকজন চেঁচামেচি করেছেন, তাতে এটাকে বিরলের মধ্যে বিরলতম ঘোষণা করে হাততালি কুড়োনো যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু বিচারক সেই রাস্তায় হাঁটেননি।
তার সামনে যা পেশ করা হয়েছে সেটা পুরোটাই যথাযথ কিনা আমরা জানি না, রায় আপলোডেড হলে জানতে পারবো। কিন্তু কথা হলো যা পেশ করা হয়েছে তার উপরে দাঁড়িয়েই তিনি রায় দিয়েছেন, উন্মাদনার পিছনে দৌড়ননি। এবং এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং, আপনাদের হয়তো মনে থাকতে পারে যে ঘটনার একদম পরপরই সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, আবারও এটা হুবহু নয়, মোটামুটি উদ্ধৃতি, যে ঘটনাটা খুবই মর্মান্তিক কিন্তু এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তো সেই নিয়ে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া যা হয়েছিল তাতে তার প্রায় মুন্ডু যায় যায়। পরে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলিও একটা মন্তব্য করেছিলেন প্রায় কাছাকাছি। সেই মন্তব্য করার পরই তাকে তারও প্রায় মুন্ডু যায় যায় এবং তাকে বয়কট করা হলো। লন্ডনে তার একটা অনুষ্ঠান ছিল, নৃত্যের অনুষ্ঠান ছিল, বস্তুত সেটা বাতিল করে দেওয়া হলো। তো এই ব্যাপারের বয়কটপন্থীরা তখন তুঙ্গ মুহূর্তে, তো পরে অনেক পরে কুণাল ঘোষ একটা বয়কটের কথা বলায় সবাই প্রতিবাদ করেছিলেন, বেশ করেছিলেন, অবশ্যই প্রতিবাদ করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে যখন ডোনা গাঙ্গুলিকে বয়কট করা হচ্ছিল তখন কিন্তু এই কথাটা কেউ তারা বলেননি, কারণ তখন তারা তুঙ্গ মুহূর্তে। আর আমি যা করি সেটা ঠিক করি, কিন্তু আমার বিরুদ্ধে সেটা হলে খুব ভুল হয়েছে, এই খুব গোলমেলে বিষয়, কিন্তু সেটাতে আমরা এই মুহূর্তে ঢুকছি না। কিন্তু কথা হলো যে আসলে এই রায় থেকে কি দেখা গেল যে আসলে সৌরভ গাঙ্গুলি কিন্তু ঠিক বলেছিলেন যে এটা খুব মর্মান্তিক ঘটনা, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা। এবং এটা নিয়ে কলকাতা পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেল এরকম শোরগোল তোলার কিছু নেই। বিচারকের রায় কিন্তু সেই জিনিসটার উপরই শিলমোহর দিল। বস্তুত রায়টা গেল মিডিয়া এবং খাপ পঞ্চায়েতের বিরুদ্ধে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, প্রকাশ্যে যায়নি আবারও বলছি, কিন্তু ইঙ্গিতটা যেটা সেটা ওই খাপ পঞ্চায়েতের বিরুদ্ধে একটা শিলমোহর দিল এই রায়। এবং একই সঙ্গে মনে রাখতে হবে বিচারক দ্বিতীয় যে পয়েন্টটা বললেন সেটাও আমরা অবশ্যই আমাদের উল্লেখ করতে হবে, সেটা হলো ক্ষতিপূরণের কথা। তিনি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে এতদিন প্রতিটা অর্থ সাহায্যের কথাকেই বারবার বলা হয়েছে ঘুষ। একজন আইপিএস অভিযোগ এসেছিল, তিনি অর্থ সাহায্যের কথা বলেছিলেন, তার ট্রান্সফারই হয়ে গেল ওই চক্করে। মুখ্যমন্ত্রী তো প্রবলভাবে নিন্দিত হলেন যে ঘুষ দিয়ে নাকি টাকা মুখ বন্ধ করতে চাইছেন। এমনকি শ্মশানে সৌজন্যবশত বোধহয় স্থানীয় কাউন্সিলর শ্মশানের টাকাটা দিয়ে দিয়েছিলেন, সেটাও বলা হলো যে আমাদের টাকা দিতেও দেওয়া হলো না। তো কথা হচ্ছে যে এই যে সাহায্যগুলো যেগুলো সেগুলো ঘুষ নয় তো আদৌ, এমনকি মানবিকতাও নয়, বস্তুত আইনত প্রাপ্য। এ দিয়ে কোনো ক্ষতিপূরণ হয় না আমরা সবাই জানি, কিন্তু ওই ক্ষতিপূরণের অঙ্কটা আইনত প্রাপ্য। তো সেটাও এই রায়ে সুপ্রতিষ্ঠিত হলো। তো তার মানে এই নয় যে রাজ্য সরকার সম্পূর্ণ ধোয়া তুলসী পাতা। এরপরেও যেটা ঘটনা সেটা কিন্তু ঘটনাই, যে একটা সরকারি হাসপাতালে একজন সরকারি ডাক্তার কর্মরত অবস্থায় খুন করেছে একজন প্রশাসনের অংশ, সিভিক পুলিশ। সিভিক হলেও সে তো পুলিশেরই অংশ, এবং এর দায় প্রশাসন এবং সরকারের উপরই বর্তায়। এবং তারপর বস্তুত অধ্যক্ষকে ছুটিতে না পাঠিয়ে দেওয়া হয়েছিল প্রাইজ পোস্টিং, এর দায়ও সরকারের। কিন্তু কথা হচ্ছে এই সমস্ত দায়গুলো রাজনৈতিক দায়, সেই নিয়ে নানা লোকের দাবি দেওয়া থাকতে পারে, আমারই বক্তব্য আছে। দেখলেন তো, এগুলো ঠিক মনে করি না বলেই আমি কথাগুলো এখানে বললাম। কিন্তু কথা হচ্ছে এগুলো হচ্ছে সমস্ত রাজনৈতিক কথা, রাজনৈতিক দায়, সে নিয়ে দাবি দেওয়া, আন্দোলন সমস্ত কিছু হতে পারে। কিন্তু তার সঙ্গে মনে রাখতে হবে যে একটা খুনের বিচার কিন্তু কোনো রাজনৈতিক প্রক্রিয়া নয়, খাপ পঞ্চায়েত নয়। আপনি বলতে পারেন না যে আমি রাজনৈতিকভাবে অমুক দলটার বিরোধী, কাজে আমার সুবিধার জন্য অমুক লোকটাকে ফাঁসি দিয়ে দাও। এটা সম্পূর্ণ অনৈতিক, হওয়া সম্ভব না। মিডিয়া হাজার ঘন্টা প্রচার করে চললেও এটা চূড়ান্ত অনৈতিক। তো সিবিআই তার এই খুনের বিচারের ক্ষেত্রে তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কিনা জানি না, সেটা আমরা রায় বেরোনোর পর এবং পুরো প্রসিডিংস হাতে আসার পর সে নিয়ে মন্তব্য করতে পারবো। কিন্তু খুনের বিচারটা যে সে খুনেরই বিচার, মিডিয়ার বিচার নয়, খাপ পঞ্চায়েত নয়, নিম্ন আদালত এই রায়ের মধ্যে দিয়ে সেটাই দেখালো। তো আপাতত নিম্ন আদালতকে অভিনন্দন। যখন রায় আসবে পুরোটা আমরা দেখতে পাবো, তখন সেটাও অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। এবং আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি, এখানেও বলছি, আমাদের খুব ইচ্ছে আছে, পারবো কিনা জানি না, এই সম্পূর্ণ ধারা বিবরণীটা নিয়ে একটা বই প্রকাশ করার, এই বইমেলাতেই প্রকাশ করার। তো আপনারা যদি গুরুচন্ডালী বইমেলায় আসেন, গুরুচন্ডালী স্টলে একবার ঢুমেরে অবশ্যই যাবেন, 372 নম্বর স্টল, 7 নম্বর গেটের সামনে। হয়তো বইটা পেলেও পেতে পারেন, না পেলে অন্য বই দেখবেন। তো আজকে এইটুকুই। রায় সম্পূর্ণ হাতে এলে সে নিয়ে আবার কিছু আলোচনা, বিচার বিশ্লেষণ হবে। তো এখানেই আজকে শেষ করছি। নমস্কার।